অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আজকে তোমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের উপরে ক্লাস নেব। তোমাদের গত ক্লাসে বিকেন্দ্রীকরণ অধ্যায়টিতে আলোচনাটা শুরু করেছিলাম। আজকে বিকেন্দ্রীকরণের যে স্থানীয় প্রশাসনের যে বিকেন্দ্রীকরণের যে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে বা সেটার কি ধরনের উপাদানগুলো কাজ করে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনাতে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব বিকেন্দ্রীকরণের পদ্ধতিসমূহ এবং উপাদানসমূহ। আচ্ছা, তোমরা জানো যে বিংশ শতাব্দীর শুরু থেকেই কিন্তু রাষ্ট্রের কর্মপরিধি বৃদ্ধি পেতে শুরু করে। দেখা গেছে প্রত্যেকটি রাষ্ট্রই কি তারা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে কাজ করতে শুরু করে, এবং এই যে কল্যাণমূলক রাষ্ট্রের যে ধারণাটা সেটা যবে থেকে বাস্তবায়িত হতে শুরু করেছে তবে থেকে এই রাষ্ট্রের যে লক্ষ্য উদ্দেশ্য কাজ সেই সংগঠন প্রত্যেকটি কিন্তু পরিধি ব্যাপ্তি কাজের ধারা সমস্ত কিছুই কিন্তু বেড়ে গেছে, এবং সমানের যে ক্রমবর্ধমান যে কাজগুলো রয়েছে একটা রাষ্ট্রের এবং জনগণকে বিভিন্ন সুবিধা বা সুযোগ সুবিধা প্রদান করা সেবা প্রদান করা সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষে কখনোই সম্ভব নয় এককভাবে। ফলে রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সেগুলো দেখা গেছে কি সমস্ত যে প্রত্যন্ত অঞ্চল সেখানে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সেই সেবাগুলোকে পৌঁছে দেওয়া, বিভিন্ন যে তাৎক্ষণিকভাবে যে সমস্যাগুলো সমাধান করা সেইগুলো করার জন্যই দেখা গেছে যে নানা ধরনের প্রতিষ্ঠানকে নানাভাবে কি করে আরো সক্রিয় করা যায় সমস্ত কিছুর জন্য মূলত বলা চলে যে সুষ্ঠু এবং একটা মজবুত শাসনের স্বার্থেই কিন্তু বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা অত্যাবশ্যক হিসেবে দেখা দেয়, এবং পরবর্তীতে শুধু রাষ্ট্রীয় প্রশাসন নয় বিভিন্ন ধরনের সংগঠন সংস্থা বিভিন্ন বৃহৎ যে যৌথ কারবারগুলো রয়েছে সমস্ত ক্ষেত্রে বিকেন্দ্রীকরণটা কিন্তু একটা অপরিহার্য পদ্ধতি হিসেবে দাঁড়িয়ে যায়। এখন এই যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা এই বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা কয়টা পদ্ধতির মাধ্যমে সাধারণত সম্পাদিত হয়ে থাকে? মূলত দুটো পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে একত্রীকরণ পদ্ধতি আর একটা হচ্ছে হস্তান্তরকরণ পদ্ধতি। এই একত্রীকরণ পদ্ধতিটা কি? মূলত একত্রীকরণ পদ্ধতি হচ্ছে যে প্রশাসনের যে আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে সেটার যে সরকারি ক্ষমতা এবং কার্যাবলীর একত্রীকরণ। ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু বিকেন্দ্রীকরণ ব্যবস্থার এক ধরনের প্রশাসনিক ব্যবস্থা। মূলত দেখা যায় কি যে ভৌগোলিক সীমারেখার মধ্যে কেন্দ্রীয় সরকার যে আঞ্চলিক এবং স্থানীয় সংস্থাটা থাকে সেটাকে নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব এবং কর্তৃত্ব অর্পণ করে থাকে। এই যে দায়িত্ব এবং কর্তৃত্ব একটা নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক সংস্থাকে বা স্থানীয় সংস্থাকে যখন কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে অর্পণ করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে একত্রীকরণ। মূলত এই পদ্ধতিটাকে কার্যকর করার জন্য দেখা যায় বিভিন্ন যে অঞ্চল জেলা বা স্থানীয় সংস্থাগুলো রয়েছে সেখানে কিন্তু কর্মচারীদের নিয়োগ করা হয়। এই সমস্ত কর্মচারী কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করে থাকে। ঠিক আছে? অর্থাৎ সোজা কথায় একত্রীকরণ পদ্ধতিটা হচ্ছে যে নির্দিষ্ট যে অঞ্চল বা নির্দিষ্ট স্থানীয় সংস্থার মাধ্যমে যখন কেন্দ্র থেকে সেই নির্দিষ্ট স্থানীয় অঞ্চলকে বা নির্দিষ্ট স্থানীয় সংস্থাকে যখন দায়িত্ব কর্তৃত্ব অর্পণ করা হয়ে থাকে এবং সেইটার দায়িত্বগুলো সম্পাদনের জন্য যখন কেন্দ্র থেকেই কর্মকর্তা কর্মচারীকে প্রেরণ করা হয় প্রতিনিধি হিসেবে সেই কেন্দ্রীয় মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে, তখন সেটাকে আমরা একত্রীকরণ পদ্ধতি বলে থাকছি, যার মাধ্যমে এই বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা কার্যকরী হচ্ছে। মূলত এখানে এই যে কেন্দ্রীয় বা মন্ত্রণালয় কর্তৃক যে আঞ্চলিক সংস্থাগুলোতে ক্ষমতাকে অর্পণ করা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই চূড়ান্ত নয়। চূড়ান্ত কর্তৃত্ব এবং ক্ষমতাটা কিন্তু মন্ত্রণালয়ের হাতেই ন্যস্ত থাকছে। ঠিক আছে? ফলে দেখা যাচ্ছে কি মন্ত্রণালয়ের কর্তৃত্ব এবং ক্ষমতা নিরবিচ্ছিন্নভাবে কিন্তু বিদ্যমান থাকছেই। সুতরাং কোনোভাবে কিন্তু যে তাকে যে স্থানীয় সংস্থা বা স্থানীয় যে অঞ্চল সেটাকে যখন অর্পণ করা হচ্ছে ক্ষমতাটা তখন কিন্তু সে যে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে সেই ক্ষমতাটা ভোগ করছে তা কিন্তু নয়। সেটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় যে সংস্থা রয়েছে তার অধীনে থেকেই কিন্তু সেই স্থানীয় সংস্থাটাকে কাজটা সম্পাদন করতে হচ্ছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আসছে হস্তান্তরকরণ পদ্ধতি। হস্তান্তরকরণ পদ্ধতিটা হচ্ছে আইন বা সংবিধান দ্বারা যখন দায়িত্ব সীমারেখাটা নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ সোজা কথায় সাংবিধানিক বিধি অনুসারে যখন দেখা যাবে অঙ্গরাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষকে নির্দিষ্ট পরিমাণ কাজ বা অবশিষ্ট কেন্দ্রের যে অবশিষ্ট কাজ সেটা সম্পাদনের জন্য যখন ক্ষমতাটাকে অর্পণ করা হবে। ঠিক আছে? এটা কিন্তু দেখা যায় যে আনুষ্ঠানিকভাবে যখন বিভিন্ন ধরনের অঙ্গরাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের কাছে ক্ষমতা বা কার্য সম্পাদন করা হয় অর্পণ করা হয় সেটাকে বলা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের কি ক্ষমতাটা
হস্তান্তর করার মাধ্যমে সেইভাবে ক্ষমতাটা সে কার্যকরভাবে বাস্তবায়নের চেষ্টা করে। কিন্তু সেটার পার্থক্যটা হচ্ছে এখানে সম্পূর্ণভাবে সাংবিধানিক বা আইনগতভাবে সেই ক্ষমতাটা সীমারেখাটা চিহ্নিত করে দেওয়া হয়। এবং কোনো কোনো সময় দেখা যায় যে যে প্রাদেশিক বা যে রাষ্ট্রীয় আইন পরিষদের ক্ষেত্রে সাধারণত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবার কেন্দ্রীয় সরকার কর্তৃক যে ক্ষমতা হস্তান্তর কিন্তু সাময়িক নয়, এটা কিন্তু একটা ক্ষমতা হস্তান্তরের একটা প্রকৃত রূপ। ঠিক আছে, তাহলে আমরা এই যে ক্ষমতা বা বিকেন্দ্রীকরণের যে পদ্ধতি, সেক্ষেত্রে আমরা তাহলে দুটো পদ্ধতি দেখতে পেলাম। এখন চলে আসছি আমরা বিকেন্দ্রীকরণের উপাদানগুলো কি কি। অর্থাৎ বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় দেখা যায় যে একটা সংস্থা সেটা কি আসলে কেন্দ্রীয় নামেই বিকেন্দ্রীকরণ রয়েছে নাকি সত্যিকার অর্থে কার্যক্ষেত্রে বিকেন্দ্রীকরণ হচ্ছে তার কর্মকাণ্ডগুলো, সেইগুলো নির্ধারণ করে কিছু উপাদানের উপর ভিত্তি করে। সেই উপাদানগুলোই চিহ্নিত করে দেয় যে একটি প্রশাসন বা একটি সংস্থা বা সংগঠন সে বিকেন্দ্রীকরণের আওতাভুক্ত আছে কিনা। সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থাতে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটি একটি অত্যন্ত জনপ্রিয় ব্যবস্থা এবং বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটি যে কার্যকরী করার জন্য যে উপাদানগুলো মূলত কাজ করে থাকে সেইগুলো নিয়ে এখন তোমাদেরকে আলোচনা করব। প্রথমেই আছে কার্য সম্পাদীয় উপাদান। কার্য সম্পাদীয় উপাদানটা কি? মূলত এই যে একটা সংস্থা, সেটা একটা সংস্থার কি কি কাজ রয়েছে, সেই সংস্থাটার কাজ পরিচালনার জন্য কতটুকু দক্ষতার প্রয়োজন, বা সংস্থাটা কাজগুলো কি বিভিন্ন এলাকা নিয়ে করা হচ্ছে বা সেই যে অঞ্চলগুলো নিয়ে করা হচ্ছে সেখানে কি ঐক্য থাকছে, যে কাজগুলো সম্পাদন হচ্ছে সেগুলোর মধ্যে কি ঐক্য বজায় থাকছে নাকি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এই সমস্ত প্রশ্নই মাধ্যমেই কিন্তু দেখা যায় যে বিকেন্দ্রীকরণটা হচ্ছে কিনা সেটা নির্দিষ্ট হয়। তাহলে প্রথমে যদি আমরা বলি যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় দেখা যায় যে সাধারণত যদি সংস্থার কাজ একটা হয় বা এক প্রকার হয়, তখন বলা হয় যে সেখানে অতি সহজেই বিকেন্দ্রীকরণ পদ্ধতিটা কার্যকরী হয়। ঠিক আছে, অর্থাৎ সংস্থার মধ্যে যদি একটা কাজ বা এক প্রকার কাজ হয় তাহলে সেটা সহজেই বিকেন্দ্রীকরণ হবে। যদি প্রশাসনিক সংস্থার মধ্যে অনেক ধরনের কাজ সম্পাদন হয় তাহলে বিকেন্দ্রীকরণের কাজটাও কিন্তু অত্যন্ত জটিল আকার ধারণ করে। সাধারণত এরকম অবস্থা দেখা যায় কি যে অনেক প্রকারের যেহেতু কাজ হয়, ফলে সেখানে কিন্তু কর্মচারীও অনেক অধিক সংখ্যক নিয়োগ করতে হয়। তারপরে যেটা আসে যে কাজের মধ্যেই যে কাজ সম্পাদন করার জন্য যে সেইখানে অবশ্যই যে বলা হলো যে অধিক সংখ্যক কর্মচারী নিয়োগ করতে হবে, ফলে স্বাভাবিকভাবেই সেই সংস্থাটায় বিশেষ ধরনের দক্ষতা সম্পন্ন কর্মচারী নিয়োগ করাটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। এবং এই যে ক্ষুদ্র যে সমস্ত সংস্থাগুলো থাকে সেই ক্ষুদ্র সংস্থাগুলোর পক্ষে কিন্তু তখন বিকেন্দ্রীকরণ কাজটা অসম্ভব হয়ে দাঁড়ায়, কেননা এই সমস্ত ক্ষুদ্র সংস্থার পক্ষে তাৎক্ষণিকভাবে কারিগরি জ্ঞান সম্পন্ন বিভিন্ন ধরনের সুদক্ষ কর্মচারী নিয়োগ করাটা সম্ভব হয়ে ওঠে না। ফলে সেটার কারণে দেখা যায় যে বিকেন্দ্রীকরণের যে কাজগুলো সেটা ঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় যে কেন্দ্র এবং আঞ্চলিক উভয় দপ্তরেই কিন্তু সংস্থার কাজ সম্পন্ন হতে পারে। দেখা যায় যে কোনো কেন্দ্র দপ্তর থেকে অধীনস্থ থাকলে তার মানে এই নয় যে বিকেন্দ্রীকরণ সম্ভব নয়। অনেক সময় দেখা যায় কি সংস্থার যে কাজগুলো সেগুলো কিন্তু আঞ্চলিক দপ্তর থেকে আবার কেন্দ্রীয় যে সংস্থাটা রয়েছে সেখানেও কিন্তু স্থানান্তরিত করা হতে পারে। ঠিক আছে, যেমন সম্পদ বা জনবল এক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র যে কেন্দ্র থেকেই যে অঞ্চলে যাবে তা কিন্তু নয়। প্রয়োজন বোধে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে অঞ্চল থেকেও কেন্দ্রে অর্থ বা জনবল হস্তান্তর করা হতে পারে। তোমরা একটু আগে যে তোমাদেরকে পড়ালাম পদ্ধতির মধ্যে হস্তান্তর করার পদ্ধতি, সেটার অনুসারে এই যে কার্য সম্পাদীয় উপাদানটা আমরা বলছি সেখানেও কিন্তু এই হস্তান্তরকরণ পদ্ধতির মাধ্যমে কাজ সম্পাদন করা হতে পারে, সেটা একটা উপাদান হিসেবে চিহ্নিত হয়। তারপরে আসছে কি দায়িত্বশীল উপাদান, অর্থাৎ দায়িত্বশীলতার উপাদান। দায়িত্বশীলতার উপাদান যেটা সাধারণত বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে বলা হয় এটি একটি বাধা বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে এই উপাদানটা। কেন এটা বলা হচ্ছে? কেননা সাধারণত যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে সেখানে দেখা যায় কি যে সেখানে প্রধান কর্মকর্তা রাষ্ট্রপতি, তারপরে আইনসভা জনগণের নিকট দায়ী থাকে, তাকে আবার দেখা যায় যে বিভিন্ন ধরনের হিসাব রক্ষণকারী নিরীক্ষণকারী সংস্থা, তারপরে বাজেট, কেন্দ্রীয় বাজেট, আদালত, এদের কাছে তাকে বিভিন্ন কাজের জন্য জবাবদিহি করতে হয়। আবার একই সাথে দেখা যায় যে বিভিন্ন ধরনের গণমাধ্যম, আইনসভার বিভিন্ন কমিটি, তারপরে রাজনৈতিক যারা প্রতিদ্বন্দ্বী থাকে, এরকম নানা জায়গায় তাকে কিন্তু পদে পদে নানাভাবে তাকে জবাবদিহি করতে হয়। ফলে সাধারণত যারা কেন্দ্র থেকে যখন বিভিন্ন প্রশাসনিক অঞ্চলগুলোতে কর্মকর্তাদের যখন ক্ষমতা হস্তান্তর করা হয় তখন কিন্তু কেন্দ্র নানাভাবে সেই সময় নানা ধরনের গড়িমসি করতে পারে, কেননা আঞ্চলিক কর্মকর্তাদেরকে খুব সহজে নিয়ন্ত্রণ করা সেটা সম্ভব হয় না যতখানি কিনা
কেন্দ্রে অবস্থিত যে সমস্ত কর্মকর্তারা থাকে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ফলে দায়িত্বশীলতার উপাদানটা অনেক সময় দেখা যায় বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে একটা নেতিবাচক উপাদান হিসেবেই কাজ করে থাকে। তারপরে আসছে প্রশাসনিক উপাদান। প্রশাসনিক যে উপাদানটা সেটা যখন বিকেন্দ্রীকরণকে প্রভাবিত করে থাকে, সেটার ক্ষেত্রে দেখা যায় কি প্রশাসনিক উপাদানের ক্ষেত্রে প্রথমে যেটা আসে সংস্থার বয়স, ঠিক আছে, বা সংস্থার নীতি এবং পদ্ধতিগুলোর যে স্থায়িত্ব সেটা। এছাড়া আছে সংস্থা যে কর্ম সম্পাদনে কি ধরনের গতি ব্যবহৃত হচ্ছে বা কতখানি মিতব্যয়িতা বজায় রাখছে বা প্রশাসনিক দৃঢ়তা কেমন, সেগুলোর উপরে মূলত প্রশাসনিক যে উপাদানগুলো সেগুলোর উপরে কিন্তু বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা কাজ করে। যেমন প্রথমে আমরা বলছি যে কি সংস্থার বয়স, অর্থাৎ যদি একটা নতুন সংস্থা যদি সুসংগঠিত হতে হলে দেখা যাবে কি যে সেই সংস্থাটাকে সুদক্ষ যদি কর্মচারী নিয়োগ করতে হয়, কর্মচারীদের যে একত্রিত করে বিভিন্ন কাজ সম্পাদন করা এবং প্রত্যেক যে কর্মচারীরা যারা রয়েছে, কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করা, ফলে এই সমস্ত কিছুর জন্যই কিন্তু সময়ের প্রয়োজন। ফলে সংস্থাটি যদি স্থায়ী না হয়, সংস্থাটির বয়স বেশি না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে তখন দেখা যায় যে বিকেন্দ্রীকরণ যে পদ্ধতিটা সেটাও কিন্তু ঠিকভাবে কাজ করে না। সুতরাং একটি সংস্থা যখন বেশি বয়স হবে সংস্থাটি, তখনই দেখা যাবে সেটা সুসংগঠিত হবে, সেটার যে কর্মচারী যারা তারা কাজ করতে করতে সেই বিষয়টি দক্ষতা অর্জন করবে, তাদের বিভিন্ন একজনের সাথে আরেকজনের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করার তাদের অভ্যাস গড়ে উঠবে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সহমর্মিতা বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। ফলে এগুলো যখন সুষ্ঠুভাবে কাজ করবে, আপনা থেকে তখন বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটাও কার্যকরী হবে। তারপরে যেটা আসে যে প্রশাসনিক উপাদানের মধ্যে যেটা বলা হচ্ছে যে সংস্থার নীতি এবং পদ্ধতি সমূহের স্থায়িত্ব, অর্থাৎ সংস্থার যে নীতিমালা এবং পদ্ধতি যখন দেখা যাবে স্থায়ী হবে, তখন কিন্তু আপনা থেকে বিকেন্দ্রীকরণটা সহজতর হবে। স্বাভাবিকভাবে দেখা যায় যে আঞ্চলিক ক্ষেত্রে অপেক্ষাকৃত যোগ্য ব্যক্তিকে একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়, ঠিক আছে। সুতরাং সংস্থার নীতি এবং পদ্ধতি সমূহ যেগুলো, সেগুলো স্বাভাবিকভাবেই, যেটা প্রথমে যে যখন একটা সংস্থা স্থায়ী হবে স্বাভাবিকভাবে তার নীতি এবং পদ্ধতিগুলো স্থায়ী হবে এবং নীতি এবং পদ্ধতিগুলো স্থায়ী হলেই স্বাভাবিকভাবে তার বিকেন্দ্রীকরণটা সহজ হবে। তারপরে আসছে যে তৃতীয়ত আমরা বলতে পারি যে সংস্থার যারা আঞ্চলিক কর্মচারী তাদের দক্ষতা এবং যোগ্যতা, অর্থাৎ যে কর্মচারীরা যারা থাকছেন তারা শুধুমাত্র যে দক্ষতার সাথে, সাধারণত কেন্দ্রীয় যারা কর্মচারী তারা মনে করেন কি তারাই শুধুমাত্র দক্ষতার সাথে কাজ করতে সক্ষম, কিন্তু আঞ্চলিক যারা কর্মচারীগণ থাকেন তারা সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারেন না। ফলে এই ধরনের মানসিকতা যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা কার্যকরী হতে পারে না। ফলে বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় প্রত্যেককেই তাদের অন্যান্য যে কর্মচারী কর্মকর্তারা রয়েছে তাদের কাজের উপর সেই ধরনের তাদের আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কেননা কেন্দ্র যদি মনে করে যে আঞ্চলিক যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সেই ধরনের দক্ষতা যোগ্যতা নেই, তারা কাজ করতে পারে না, আর আঞ্চলিক পর্যায়ে তারা যদি মনে করে এরা সর্বক্ষণ আমাদেরকে কর্তৃত্ব করছে, নির্দেশ দিচ্ছে, তারা আসলে কোনো কাজ করছে না, এই জাতীয় অবস্থান সৃষ্টি হলে প্রশাসনিক ক্ষেত্রে সেটা কিন্তু বিকেন্দ্রীকরণের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। তারপরে আসলে যে প্রশাসনিক উপাদানের মধ্যে আরেকটি যে গুরুত্বপূর্ণ ব্যবস্থা, সেটা হচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থা এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর সাথে কেন্দ্রীয় যে সংস্থা সেটার একটা পারস্পরিক সম্পর্ক, যেটা কিনা চূড়ান্তভাবে প্রশাসনিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ কিভাবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণটা কার্যকরী হবে, সেক্ষেত্রে যদি সুষ্ঠুভাবে প্রশাসনিক ব্যবস্থাপনা কাজ না করে, সেক্ষেত্রেও বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা ব্যাহত হতে পারে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত হয়। তাহলে প্রশাসনিক উপাদানটা সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এখানে সোজা কথায় প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন সংস্থাটা কিভাবে কাজ করছে, সেটার সাংগঠনিক ভিত্তিটা কেমন, কত দিনের সেটা পুরনো সংগঠন, সেটার যে বিভিন্ন ধরনের নিয়ম নীতিমালা রয়েছে, কাজের পদ্ধতিগুলো রয়েছে, সেটার সাথে সাথে যারা কর্মচারী রয়েছেন তাদের দক্ষতা যোগ্যতা, সেটা পারস্পরিক বোঝাপড়া এবং মানসিকতা, কেন্দ্র এবং যে অঞ্চল প্রত্যেকটি ক্ষেত্রে কর্মচারী কর্মকর্তাদের মানসিকতা, সমস্ত কিছুর উপরেই মূলত এই সমস্ত প্রশাসনিক উপাদানের উপরেই মূলত নির্ভর করে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা। তারপরে আসছে সর্বশেষ বাহ্যিক উপাদান, অর্থাৎ বাহ্যিক উপাদান যেটা, সেটা কিন্তু দেখা যায় যে স্বাভাবিকভাবে প্রশাসনের যে বাহ্যিক অবস্থানটা সেখান থেকে উৎপত্তি লাভ করে। অর্থাৎ প্রশাসনিক প্রক্রিয়ায় যে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক যে পরিবেশটা থাকে, সেই পারিপার্শ্বিক পরিবেশ এবং যে বিভিন্ন ধরনের আঞ্চলিক পর্যায়ে নানা ধরনের যে রাজনৈতিক
চাপ থাকে, সেই সমস্ত কিছুর মধ্যে একটা সমন্বয় সাধন করেই কিন্তু বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটাকে কার্যকরী রাখা হয়। এবং উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টির যদি সমর্থন সেখানে না থাকে তাহলে বিকেন্দ্রীকরণ ব্যবস্থা কিন্তু ব্যাহত হয়। ফলে অবশ্যই উন্নত গণতান্ত্রিক ব্যবস্থার চেষ্টা করা হয় যে সংখ্যাগরিষ্ঠ যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সেই প্রশাসনিক ব্যবস্থার যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটা কার্যকরী করার জন্য জনসমষ্টির ব্যাপক সমর্থন, তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই প্রশাসনিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা, অংশগ্রহণ যাতে তারা করতে পারে, সেখানে যাতে কোনো ধরনের বাহ্যিক দিক থেকে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উপাদান হচ্ছে প্রশাসনিক ব্যবস্থায় যে যুক্তরাষ্ট্র, তারপর যুক্তরাষ্ট্রীয় অঙ্গরাজ্য, স্থানীয় সংস্থা, এই সমস্তগুলোর মধ্যে যাতে সামঞ্জস্য বিধান হয়। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণটা এমন ভাবে করতে হবে যাতে এই যে কেন্দ্র থেকে শুরু করে যে বিভিন্ন প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো রয়েছে বা স্থানীয় সংস্থাগুলো রয়েছে, সমস্ত প্রত্যেকটির সাথে প্রত্যেকটি কাজের ধারা, উপধারা, সমস্ত কিছুর মধ্যে কার্য সম্পাদনের মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় থাকে, যাতে কোনো সংস্থা যাতে নিজেকে সেখানে অবহেলিত মনে না করে বা কোনো সংস্থা আধিপত্য বিস্তার না করে। প্রত্যেকটি সংস্থার যাতে সমানভাবে অংশগ্রহণের মাধ্যমে সামঞ্জস্য বজায় রেখে কার্য সম্পাদন করতে পারে। এবং সবচাইতে সর্বশেষ যেটা, যে রাজনৈতিক যে চাপ বা রাজনৈতিক উপাদান, যেটা বাহ্যিক উপাদানের একটা অন্যতম উপাদান হিসেবে চিহ্নিত হয়, সেখানে কোনো আঞ্চলিক প্রশাসনই কিন্তু রাজনীতি বিবর্জিত হতে পারে না। ফলে আঞ্চলিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে যাকে বলে সরকারি কর্মচারীদের নিয়োগ হোক বা বিভিন্ন ধরনের আর্থিক ঋণ প্রদান হোক, বিভিন্নভাবে প্রতিষ্ঠানের কাজগুলোকে সম্পাদন করা হোক, সমস্ত ক্ষেত্রেই কিন্তু রাজনৈতিক প্রভাব একটা থেকেই থাকে। ফলে সমস্ত কিছুর মধ্যেই সামঞ্জস্য বজায় রাখা, সমস্ত কিছুকে নজরদারিতে রেখে সেই অনুসারে অবস্থা অনুসারে বিভিন্ন ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা, সমস্ত কিছুর মাধ্যমেই কিন্তু বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটি সুসংহতভাবে কার্যকরী হয়ে থাকে। ফলে এই সমস্ত উপাদানগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উপাদান বিকেন্দ্রীকরণ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, সেটাকে সুসংহতভাবে সম্পাদন করার জন্য এবং গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকরী করার জন্য এই বিকেন্দ্রীকরণ ব্যবস্থাটি একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে চিহ্নিত হয়। আশা করি তাহলে তোমাদের কাছে মোটামুটি আজকে যেটা পড়ানো হলো তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কারো যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।